আজকে যে বইটি নিয়ে কথা বলবো সে বইটির নাম হচ্ছে একজন মায়াবতী। লেখক হুমায়ুন আহমেদ। বইটি প্রকাশিত হয় 1991 সালের দিকে। তখন বইটি গুলকেতিন আহমেদকে কপিরাইট দেওয়া হয় আর উৎসর্গ করা হয় কাইম চৌধুরী। তো এটা 130 পাতার একটি বই। আর বইয়ের মূল্য ছিল ওই সময় 75 টাকা, এবং এটা ওই সময়েই কেনা, কারণ আমার যে বাড়ির মালিক মনির ভাই, সে আবার হুমায়ুন আহমেদের বই খুব পছন্দ করে, ওনার সংগ্রহে সব বই প্রায় আছে। তো উনি যখন দেখলেন যে আমি বই পড়তে অনেক আগ্রহী, তখন উনি ওনার সংগ্রহ থেকে অনেক খুঁজে খুঁজে কয়েকটি বই আমাকে দিয়েছেন। তার মধ্যে এটি একটি বই, এবং বইয়ের কন্ডিশন দেখলে বোঝা যাবে যে বইটি কত পুরাতন, কারণ 75 টাকা ওই সময় অনেক টাকা ছিল। এবং বই যখন আমি শুরু করব বা আপনারা শুরু করবেন, বইয়ের শুরুতে একদম কাভারের পরেই যেটা লেখা দেখবেন, লেখা দেখলে আপনাকে মানে আকর্ষণটা টেনে নেবে যে বইটা কোন দিকে যাচ্ছে। শুয়ে শুয়ে অশোক পাতায় মুমূর্ষ শিশির বলে হাই, কোনো সুখ ফুরায়নি যার, তার কেন জীবন ফুরায়। তো এই গল্পটা এই 4টা লাইনের সাথে অনেকটাই মিল আছে। আর এই যে আজকের বইটা যদি আমি বলি মোময় একটি বই, তাহলে ভুল হবে না, কারণ এই বইটার নাম হচ্ছে একজন মায়াবতী, মো দিয়ে এখানে লেখা। এর যে নায়িকার নাম মীরা, যে নায়ক মঞ্জুর, যে সাইড নায়িকা জাহানারা, সাইড নায়ক মঈন, তো এই ম দিয়ে ভরা। তো আমরা এখন কাহিনীতে চলে যাই। নায়ক যেটা বললাম যে মঞ্জুর, তো তার আসলে একটা কিডনি নষ্ট। তো একটা কিডনি নষ্ট বললে ভুল হয়, আসলে তার কিডনি এখন একটা। তো কেন আর একটা কিডনি নাই সেটারও একটা কাহিনী আছে, সেটা আমরা আরেকটু পরে যাব। তো এই যে কিডনি নষ্ট, সে অবস্থায় আসলে সে খুবই ক্লান্ত বোধ করে, অসুস্থ বোধ করে, এবং সে যেখানে সেখানে ধরেন রিক্সায় করে যাচ্ছে, যেতে যেতে কিছু যদি রিক্সা যদি একটু ঝাঁকি বেশি লাগে সে ঘুমাই যাচ্ছে। অফিসের একটা কর্নারের সোফায় কিছুক্ষণ বসলো, সে ঘুমিয়ে যাচ্ছে। কোনো একটা বাসায় গেল, একটু আরামের সোফা পেলো, সেখানে দেখা তার চা দেওয়ার জন্য একটু ওয়েট করতে বলো, সে ওখানে ঘুমিয়ে পড়ছে। এই টাইপের, মানে সে এখন এত ক্লান্ত, সে কোথাও শুয়ে আছে বা বাসায় শুয়ে আছে, কড়া নাড়ছে, তখন তার উঠতে ইচ্ছা করে না। এবং এই বইয়ের শুরুটা এইভাবে যে শুয়ে আছে, কেউ কড়া নাড়ছে, তখন সে উঠতে ইচ্ছা করছে না, এবং তার যে যদি কেউ ভদ্র মানুষ হয় তাহলে 2-1 বার কড়া নেড়ে হয়তো চলে যাবে, বাট যদি খুব খারাপ টাইপের লোক হয় সে কড়া নাড়তেই থাকবে। তো এই হচ্ছে বইয়ের শুরুটা এরকম। তো এই কিডনি নষ্ট, কিন্তু এর আবার বিয়ে হয়। বিয়ে হয় কার সাথে? মীরা নামের একজন মেয়ের সাথে। মীরা আবার আরেকজন খুব সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সে আবার মঈন নামে তার এক কাজিনকে পছন্দ করতো, এবং একটা পর্যায়ে সে ভালোবাসার কথাও বলে, কিন্তু মঈন আসলে তাকে উপেক্ষা করে দেশের বাইরে চলে যায়, এবং ওখানে গিয়ে একজন বিদেশিকে বিয়ে করে, সংসার করে, সব কিছু শুরু করে। পরবর্তীতে তার বিয়ের জন্য অনেক উঠে পড়ে লাগে তার ভাইয়েরা, কিন্তু সে রাজি হয় না। তো এই যে মঞ্জুর, এর মধ্যে আসলে তেমন আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই, বাট মঞ্জু কোনো একটা ব্যাপারে তাকে দেখে আশ্চর্য হয় এবং তাকে বিয়ে করে। কিন্তু বিয়ে করার পরে আসলে দেখে যে 3 বছর সংসার করার পরেও দেখে যে আসলে এর সাথে ওইরকম আকর্ষণ সে পাচ্ছে না, এবং দুইজনের সম্মতিতেই দুইজন ছাড়াছাড়ি হয়, বাট ডিভোর্স হয়নি, সেপারেট হয়ে দুজন থাকতে শুরু করে। এবং তারা এইভাবেই বলে যে আসলে এই কষ্টটাকে আরও বেশি দিন টেনে নিয়ে করা উচিত না, হয়তো আমরা যদি নতুনভাবে শুরু করি তাহলে কষ্ট তো বেশি দিন থাকে না, তাহলে নতুন কিছু আমাদের জন্য ভালো হতে পারে, এভাবেই তারা শুরু করে। তো এভাবেই গল্প আগাতে থাকে। এদিকে মঞ্জুর কি করে, সে তার নুরুল আফসার নামে এক ইঞ্জিনিয়ার বন্ধু যে বিদেশে চলে যায়, সেখানেও সে বিয়ে করে, অনেক পসার জমায়, কিন্তু শেষ পর্যন্ত তার টিকে থাকতে পারে না। পরে দেশে এসে সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনস্ট্রাকশন ফার্ম করে, এবং তার 3টা মেয়ে ছিল, 3টা মেয়ের আদ্যাক্ষর দিয়ে P3 নামে একটা ফার্ম করে, এবং সেখানে মঞ্জুরকেও সে নেয়, কেন মঞ্জুরও ইঞ্জিনিয়ার, এবং বলে যে তুই আমার শুরু থেকে থাক, এবং তোকে অবশ্যই আমি ঠকাবো না। কিন্তু শেষ পর্যন্ত একদম যেতে যেতে দেখা যায় যে ওকে আসলে স্যালারি হিসেবেই দিয়ে রাখে, এবং খুব বেশি করে না, কিন্তু ফার্ম একসময় অনেক বড় হয়, কিন্তু ওর আসলে খুব বেশি উন্নতি হয় না। শেষ সময়ে গিয়ে যেটা হয় যে ওকে আসলে ও 51% শেয়ার দিয়ে তখন নুরুল আফসার চলে যায়, তখন ওই হয়ে যায় মালিক। একদম শেষ জীবনের দিকে এসে এটা হচ্ছে। এখানে জাহানারা নামে একটা মেয়ের বিশাল একটা ভূমিকা আছে। জাহানারা হচ্ছে ওই অফিসের একজন রিসিপশনে বসে একজন কর্মচারী। তো সে আবার মঞ্জুরকে খুব পছন্দ করে। কিভাবে পছন্দ করে এটা এখানে উল্লেখ করা হয়নি, হয়তো ভাই হিসেবেও করতে পারে বা অন্য হিসেবেও করতে পারে। কিন্তু এই গল্পে আপনারা দেখবেন যে মীরা আসলে ওই মঞ্জুরের জন্য বা মঞ্জুরের অসুস্থতার জন্য ওইভাবে হাসপাতালে যায়নি, সেভাবে কান্না করেনি যেভাবে জাহানারা হাসপাতালে গিয়ে থেকেছে। যখন সে নিজে থাকতে পারছে না, তখন তার ছোটো ভাই ফরিদকে ওখানে দায়িত্ব দিয়েছে, এবং তার জন্য যে পরিমাণ কান্নাকাটি করছে। তো এখানেও একটা কাহিনী আছে যে জাহানারা একটা চাকরি খুব দরকার, খুবই গরিব ফ্যামিলির, এতটাই গরিব যে ওদের আসলে ঠিক মতো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। এবং একদিন মঞ্জুরের বাড়িতে গেছে, তাকে যে ভালো করে একটা চা দিবে, ভালো একটা কাপে, সে কাপ নাই। তো মঞ্জু যদি আবার পরবর্তীতে আসে তার ছাড়,
তো তাকে যদি দিতে পারে সেখানে একটা কাপ, একটা পিরিচ, একটা গ্লাস এইভাবে সে কিনে কিনে আনছে, মানে 2টা কিনবে বা 1 ডজন কিনবে, 6টা কিনবে, এভাবে কেনার সামর্থ্য তার নেই, এতটাই গরিব। সে চাকরি পাওয়ার পরে ঘটনা, তার আগে কত গরিব ছিল। তো সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে, যখন কোথাও চাকরি হচ্ছে না তখন এখানে ইন্টারভিউ ডাকা হয়। তো সে যায়, তো তাকে ইন্টারভিউ থেকে তার যোগ্যতা নেই, কারণ কম্পিউটার অপারেটর নিবে, কিন্তু সে কম্পিউটার জানে না, খেতেই পায় না, সে কম্পিউটার চালাবে কীভাবে বা পাবে কোথায়। তো তারপরে সে বসে থাকে, সারাদিন রিসেপশনে বসে থাকে। তো দিন শেষে তখন মঞ্জুর বের হচ্ছে, তখন দেখা যাচ্ছে তখন সে মেয়েটা বসে আছে জাহানারা। তো তখন তাকে দেখে বলে, তোমার চাকরিটা কি খুব দরকার? তো বললো যে জি স্যার, আমার খুব দরকার। তো তখন ও তো মানুষ চিনতে পারে, তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি বসো। পরে ভিতরে গেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করে নিয়ে এসে ওকে দিয়ে দিল। এরপর থেকেও তাকে সে পীরের মতো ভক্তি শ্রদ্ধা করে। তো পীর বলাতে আবার মনে পড়লো, হুমায়ুনের মধ্যে প্রায় বইতেই কিন্তু পীরের একটা ইয়ে থাকে। তো এখানেও পীরের আশ্রয় দেখা যাবে, যে এই যে মঞ্জু যে অসুস্থ, কিডনি নষ্ট হয়ে গেছে, তো ডাক্তাররা বলে দিয়েছে আসলে তার কোনো আশা নেই, এখন শুধু একটা কিডনি যদি কেউ দান করে সেখান থেকে ইয়ে করা ছাড়া তার কিডনি আর কাজ করবে না। তো এক্ষেত্রে তার এক মামা আছে বদরুল আলম, যে কাঠের ব্যবসা করে, উড কিংয়ের মালিক। তো সে এক পীরের কাছে নিয়ে যায়, কেউ গাছটায় নিয়ে খাওয়াচ্ছে, যে যেভাবে পাচ্ছে সেভাবে তাকে বিভিন্ন সাজেশন দিচ্ছে এবং চিকিৎসা তার উপর প্রয়োগ করতেছে। তো এই গল্প এইভাবে আগাতে আগাতে মঈন আবার ব্যাক করে। মঈন ব্যাক করে যখন দেখে যে মীরা আসলে এখন ওর সাথে সেপারেশন আসে, তখন ও ওইদিকে ছাড়াছাড়ি হয়ে যায়। তো মীরাকে আবার সে বিয়ে করতে চায়, তার একটা চাকরির ব্যবস্থা করে দেয়। এদিকে জাহানারের বাসায় যাতায়াত করে, এর জন্য হাসপাতালে গিয়ে বসে থাকে। মঞ্জুরের সাথে ছাড়াছাড়ি ঠিক হয় না, কিন্তু মঞ্জুরের সাথে মীরার একটা তখন পর্যন্ত একটা কেমিস্ট্রি কাজ করে, দুজনের জন্য খারাপ লাগে এবং তার মনের মধ্যে অনেক কিছু হচ্ছে, কিন্তু সে বলতে পারছে না সে আসলে কী চাচ্ছে। তো একটা জায়গায় লেখক এরকম বলছে যে মানুষ হয়ে আসলে জন্মানোর সবথেকে বড় খারাপ দিকটা হচ্ছে যে মন যা চায় বা যেটা ইয়ে হয় সেটা কখনো করতে পারা যায় না। আর এদিকে মঞ্জুর তো একটা নির্ভেজাল লোক, তার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। তো এখানেও লেখক এক জায়গায় বলতেছে যে মানুষ হিসেবে জন্মানোর মধ্যে আসলে কিছু দোষ ত্রুটি থাকতে হয়, কিন্তু মঞ্জুরের মধ্যে সেটাও নাই, সেজন্য সে আসলে মানুষ না, সে আসলে মহামানব। তো শেষ পর্যায়ে গিয়ে কিডনির তো দরকার, যখন তাকে আসলে ওই 51% শেয়ার লিখে দিয়ে নুরুল আফসার চলে যায়, তখন পুরা মালিক হয়ে যায় সে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। একটা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হয়, 5 জন আসে, একজন হিন্দু বলে বাদ দিয়ে দেওয়া হয়, যে মুসলমানের শরীরে হিন্দুর কিডনি সে নেয় না, আর একজন এমনিতে বাদ চলে যায়। তো 3 জন থাকে, তার মধ্যে আমানুল্লাহ নামে একজন সিলেক্ট হয়। আর এই কিডনি তখনকার সময় 25,000 টাকা 20,000 টাকায় কিডনি পাওয়া যেত, কিন্তু এখানে মঞ্জুর বলছেন আমি 1 লাখের নিচেই নিব না, কারণ একজন মানুষ তার শরীরের সবথেকে কঠিন জিনিসটি দিয়ে দিবে। তো ভালো কথা। তো কিডনি নেওয়ার জন্য যখন আমানুল্লাহকে সিলেক্ট করা হয়, তখন আসলে মঞ্জুর একটা ছেলেকে স্বপ্নে দেখে এবং ছেলেটা এসে তার সাথে কথাবার্তা বলে, এবং এটা স্বপ্ন না সত্যি সে নিজেও বুঝতে পারে না, কারণ তার বাসার যে টেলিফোন সেটি বহুদিন ধরে ডেড হয়ে আছে। তো ডেড হয়ে আছে, হুট করে একদিন রাত্রে থেকে টেলিফোনটি বেজে উঠলো, এবং ওই টেলিফোনে যে কথা বলছে তখন ওই ছেলেটার সাথে। তো একটা পর্যায়ে গিয়ে সে ডাক্তারের সাথে কথা বলো, ডাক্তার বললো এটা মানে আপনি আপনার নিজেরই প্রতিচ্ছবি দেখছেন। তখন তার মনে হলো যে হ্যাঁ, তারও জীবনে এরকম একটা ঘটনা আছে। যাক, তো আমানুল্লাহ কে সে সিলেক্ট করলো। আমানুল্লাহ আবার এক শর্ত দিল যে আপনাকে আমি কিডনি দিব, কিন্তু তার আগে এই 1 লাখ টাকা আমার খুব প্রয়োজন, আমি যাদেরকে টাকাটা দিব টাকাটা আমাকে অ্যাডভান্স দিতে হবে ফুললি, এবং টাকাটা আমি তাদেরকে দিয়ে এসে আপনাকে কিডনিটা দিব। তো সবাই নিষেধ করলো, মামা নিষেধ করলো, কিন্তু বললো না আমি টাকাটা অ্যাডভান্সই দিব। তো টাকাটা অ্যাডভান্স দিল, তখন অন্যরা বললো যদি মঞ্জুর ফেরত না আসে, আমানুল্লাহ যদি ফেরত না আসে, তখন মঞ্জুর বললো যে আমি ওকে টাকাটা দানই করেছি, কারণ আমি তার কষ্টটা বুঝতে পারছি। কারণ ওর নিজেরও একটা কিডনি ছিল আর একটা কিডনি বিক্রি করা। ওর বাবা একবার ক্যান্সার হয়, সে তখন বলছিল আমি ভারতে যাই চিকিৎসা করাবো, 1 লাখ টাকার ব্যবস্থা করো। মঞ্জুরের তখন কোনো উপায় নেই, তখন সে কী করছে, তার কিডনিটা একজনের সাথে বিক্রি করার জন্য সে এগ্রিমেন্ট সাইন করে ফেলছে। এগ্রিমেন্ট সাইন করছে, কিন্তু ঠিক তার 2 দিনের মাথায় তার বাবা মারা যায়, মানে কিডনিটা দেওয়ার আগেই মারা যায়। তো তখন সে চাইলে কিডনিটা নাও দিতে পারতো, কিন্তু সে বললো যে না, আমার কিডনিতে তো আরেকজন বেঁচে যাবে। তখন সে তার বাবা মারা গেছে, টাকাটা ওই সময় লাগবে না জেনেও তার কিডনিটা দিয়ে দেয়, তখন মঞ্জুরের একটা কিডনি। তো তখন তার ধারণা হয় যে এই যে আমানুল্লাহ, সেও তো তার প্রয়োজনে আমাকে একটা কিডনি দিচ্ছে, এবং একটা কিডনি নিয়ে তাকে সারা জীবন বেঁচে থাকতে হবে, যদি এই কিডনিটা তার নষ্ট হয়ে যায় তখন সে কী করবে। তো সেই জন্য সে শেষ সময় গিয়ে সিদ্ধান্ত নেয় সে আমানুল্লাহর কিডনিটা নিবে না, এবং সে কিডনি ট্রান্সপ্লান্ট করবে না। ডাক্তারকে গিয়ে বলে যে আমার এই একটা কিডনি আর কাজ করছে না, যে কয়দিন বাঁচি আমি সেই কয়দিনই বাঁচবো, বাট কোনো কিডনি আমি নিব না কারো কাছ থেকে। এইবার জাহানারা, ওই যে ওর অফিসের যে কলিগ, সে কান্নাকাটি শুরু করতে, প্রচুর কান্না, এবং কোনো মতে সে স্যারকে রাজি করতে পারে না, এবং জাহানারা নিজেও তার কিডনি দিতে চাচ্ছে, এবং সে ওর অবর্তমানে ডাক্তারের কাছে গিয়ে তার সব চেক আপও করিয়েছে এবং ওর সাথে কিডনি ম্যাচও করছে, কিন্তু কোনো কিডনি সে নেবে না। তখন
জাহানারা মীরার বাসায় যায়, মীরার বাসায় যে প্রচুর কান্নাকাটি করে এবং তাকে বলে যে ম্যাডাম আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো স্যার রাজি হতো। তো বলছে না আমার কথা সে শুনবে না। তো বলছে না শুনবে। তুমি কীভাবে বুঝলে? তো তখন বললো যে স্যারের যে একটা রাইটিং প্যাড আছে বা তার যে ডায়েরি আছে সেখানে মীরা লেখা এবং সম্ভবত 306 বা 7 বার লেখা। তো তখন বললো জাহানাকে বলে তুমি কি তাকে সেটা গুনছো? তো বলছে হ্যাঁ গুনছি। তখন মীরা উল্টা জাহানাকে প্রশ্ন করে তুমি কি তোমার স্যারকে অনেক পছন্দ করো? তো বললো হ্যাঁ পছন্দ করি। তখন বলে কেন পছন্দ করো? তখন সে সেটা বললো যে আমি বলবো না। তো এই বলে সে কান্না শুরু করলো। তো তখন এর কান্না দেখে তখন মীরা বলছে তুমি এত কান্নাকাটি করো না, কারণ তোমার কান্না দেখে আমার নিজেরও কান্না পাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি তোমার স্যারকে রাজি করাতে পারি কিনা, তুমি বসো, আমি আসমানি রঙের একটা শাড়ি পরে আছি, কারণ তার সাথে যেদিন আমার প্রথম দেখা হয় তখন এই কালারের শাড়িটাই পরেছিলাম। এখানে আর একটা জিনিস, আমাদের অন্যান্য বইতে আমি দেখছি নীল শাড়ির প্রতি একটা আগ্রহ থাকে, এখানে আসমানি শাড়ি কাছাকাছিই যাচ্ছে আর কি। তো তারপরে জাহানারাকে বলে তুমি একটু আমার কাছে আসো, তোমাকে একটু আদর করে দিই। তো এইভাবে গল্পটা শেষ হয়ে যায়। এখানে আসলে গল্পটা শেষ হয়েও হইলো না, মানে অসমাপ্ত আরেকটি গল্প থেকে গেল। তা আমি যেটা শুরুতেই বলছিলাম, এটা মায়াবতী না বলে মহামানবদের গল্প বলে ভুল হতো না, কারণ এখানে এখানে মায়াবতীকে দর্শকদের উপর লেখক ছেড়ে দিয়েছেন। এটা জাহানারা হতে পারে, মীরা হতে পারে, আমি রেটিং দেবো জাহানারাকে, সেই বেশি এগিয়ে থাকবে। আবার যদি মহামানবদের গল্প বলি, সেখানে কিন্তু 3জন মহামানবের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। মঞ্জু সে তো বিশাল বড় মাপের একজন মহামানব, তার কথাবার্তা চালচলন চলাফেরা কোনো কিছুতে রাগ নেই, অসম্ভব ধৈর্য এবং খুবই পরোপকারী। তো এ একটা মহামানব। মঈন সে সব কিছু ছেড়ে দিয়ে এসে নতুন করে আবার জীবন শুরু করতে চাচ্ছে, এবং এই যে ত্যাগ, মহামানব মানে কি নিজের মোহ ত্যাগ করা, নিজের ত্যাগ করা, সব কিছু ত্যাগ করে সে করতেছে। নুরুল আফসার সে তাকে প্রথম দিকে অনেক খারাপ মনে হলো যে এর বন্ধু এই ফার্মটার মালিক ছিল কনস্ট্রাকশন কোম্পানির, কিন্তু শেষ পর্যন্ত সেও কিন্তু 51% শেয়ার ওকে দিয়ে নিজে দেশের বাইরে চলে যাচ্ছে। তো এরপরে এর যে ভাই যদি বলি, মীরার যে ভাই ছিল সেও কিন্তু অনেক সম্ভ্রান্ত ঘরে, চাইলে ওকে অন্য জায়গায় বিয়ে দিতে পারতো এবং খুব বড় ঘরে, কিন্তু মীরা যখন বলছে না একেই বিয়ে করবে, এও কিন্তু খুব বেশি আসলে রাগারাগি করে মেনে নিচ্ছে। তো এখানে এদের একটা বিশাল প্রভাব আছে। যাই হোক সব কিছুই লেখক পাঠকদের উপর ছেড়ে দিয়েছেন, আপনারা যেমনভাবে নেন। তবে খুব ভালো লাগার একটি বই, এবং ওই যে বললাম যে শুরুটা পড়লে 4টা পংক্তি পড়লেই মনে হবে যে আপনার মানে সুখটা এখনো শেষ হয়নি, কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে, এখন মঞ্জুরের জীবন শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে আসলে এই মীরা তাকে রাজি করাতে পারবে কিনা কিডনি দেওয়ার জন্য, যদি সে চায় রাজিও হয় তাহলে কার্ডটা নেবে, জাহানারা নাকি আমানুল্লাহ। এই অনেকগুলো কোশ্চিন লেখক পাঠকের মনের মধ্যে ঢুকিয়ে বইটাকে একসময় শেষ করে দেয়। 130 পাতার একটি বই, সময় পেলে পড়ে দেখতে পারেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।